আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গণমাধ্যম কমিশনে নিবন্ধিত হবেন সব সাংবাদিক, সব জেন্ডারের অংশগ্রহণ নিশ্চিতের সুপারিশ। সাংবাদিকদের সমস্যা চিহ্নিত করার চেষ্টা, জানায় গণমাধ্যম সংস্কার কমিশন। আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম, রাজপথে জুলাই আহতরা। বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান। যে কারণে ইউরোপের বাজার দখল নিয়েছে বাংলাদেশের পোশাক। কারখানার অপারেটরকে মারধর, গাজীপুরে মহাসড়ক অবরোধ। ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে এক্স, হাইকোর্টে চলবে মামলা। উরুগুয়েকে হারালো আর্জেন্টিনা, হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে উত্তেজনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশে কর্মরত সাংবাদিকদের গণমাধ্যম কমিশনে নিবন্ধিত হওয়ার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। কমিশন তাদের একটি তালিকা সংরক্ষণ করবে। শনিবার ২২ মার্চ যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ রিপোর্টটি হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেগুলো অবিলম্বে কার্যকর করার উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা আরও বলেন, যেসব সংস্কার প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব সেগুলো তাড়াতাড়ি কার্যকর করতে চান। এজন্য তিনি কমিশনকে দ্রুততার সঙ্গে কার্যকরযোগ্য সুপারিশগুলো আলাদাভাবে উপস্থাপন করতে বলেছেন। কমিশন গণমাধ্যমের সব পর্যায়ে সকল ধরনের জেন্ডারের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করেছে। নিয়োগ, পদায়ন ও প্রশিক্ষণের ক্ষেত্রে বিদ্যমান জেন্ডার বৈষম্য দূর করার জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে। গণমাধ্যমে জেন্ডার ও সমতা নিশ্চিতকরণের বিষয়ে সুপারিশমালায় উল্লেখ করা হয়েছে, সমাজে একটি জেন্ডার সাম্যমূলক পরিবেশ তৈরি করার জন্য গণমাধ্যমে এই বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিতে হবে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে সাংবাদিকদের সমস্যা চিহ্নিত করে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। আজ শনিবার যমুনায় কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন। প্রতিবেদন হস্তান্তরের পর তিনি বলেন, সারা দেশে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন, গণমাধ্যমের স্বার্থে কাজ করা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন এবং ১৪০০ জনের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেছেন। শনিবার ২২ মার্চ যমুনার সামনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন। হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না। যিনি টেলিভিশনের মালিক তিনি সংবাদপত্রের মালিক হতে পারেন না, আবার যিনি সংবাদপত্রের মালিক তিনি টেলিভিশনের মালিক হতে পারেন না। গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন্দ্রীভূত থাকলে সেটাকে যে ব্যক্তির স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়। সাংবাদিকতা সুরক্ষা আইনের একটা খসড়া অধ্যাদেশ জারি করা যাতে সহজ হয় সেজন্য একটা খসড়া অধ্যাদেশও আমরা তৈরি করে এই রিপোর্টের সাথে যুক্ত করে দিয়েছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অব জুলাই। সংগঠনটি জানিয়েছে, যদি এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় তবে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। বিক্ষোভ সমাবেশে আহতরা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ঘোষণা বা সিদ্ধান্ত আসতে হবে। এই সময়ের মধ্যে কোনো প্রতিশ্রুতি না এলে ৪৮ ঘণ্টা পর সারা দেশ থেকে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন তাদের অবস্থান অব্যাহত থাকবে। শনিবার ২২ মার্চ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তারা এই আলটিমেটাম দেন। আপনারা যদি ভাবেন ২২,০০০ পরিবার আহত দেখে হসপিটালে ভর্তি আছে দেখে আপনারা যা ইচ্ছা তা করবেন, সেটা কখনো সম্ভব হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধের কোন ধরনের ঘোষণা কিংবা সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা আগামী ৪৮ ঘন্টা পর শহীদ মিনারে আমরা যারা জুলাই যুদ্ধে শহীদ পরিবার আছি আমরা গণজমায়েত হব। ২২ মার্চ ২০২৫ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, জনগণের স্বপ্ন পূরণের জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি। মহাসচিব বলেন, সংস্কার কমিশনের রিপোর্টে বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবের ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তিনি সরকারকে
সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কোনো তৎপরতা না ঘটে। বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। কোন মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 2025 সালের জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি 52.56% বৃদ্ধি পেয়ে 197 কোটি 78 লাখ ডলারে পৌঁছেছে, যা 2024 সালের একই সময়ে ছিল 129 কোটি 64 লাখ ডলার। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইউরোপে পোশাক রফতানির এই পরিসংখ্যান বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে ইউনিট মূল্য কমে যাওয়ায় মুনাফা বজায় রাখতে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত বছর জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের পোশাক শিল্পে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। অনেকে চিন্তিত ছিলেন হয়তো গার্মেন্টস শিল্প আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু ইউরোপের ক্রেতাদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের সুসম্পর্ক এবং বিশেষ করে ইউনূস সরকারের সঙ্গে শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের ফলে তারা আবারও বড় অর্ডারের কাপড় নিতে শুরু করেছে। এই পরিস্থিতি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নতুন প্রাণ দিয়েছে এবং নতুন উদ্যোক্তাদের সামনে সুযোগ তৈরি করেছে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে বাংলাদেশের পোশাক খাতের রপ্তানি প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো প্রধান বাজারগুলোতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বিশ্বব্যাপী রপ্তানির পরিসংখ্যান অনুযায়ী নেদারল্যান্ডসে 25.06%, পোল্যান্ডে 12.06%, ডেনমার্কে 14.58% এবং সুইডেনে 21.12% প্রবৃদ্ধি হয়েছে। মোট রপ্তানি 6.23% বেড়ে পৌঁছেছে $4.52 বিলিয়ন। অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপানের সবচেয়ে বেশি $839 মিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে। এরপর অস্ট্রেলিয়ায় 582 মিলিয়ন এবং ভারতে $478 মিলিয়ন রপ্তানি হয়েছে। বিজিএমইএ সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের রপ্তানি এখনও প্রধানত ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, তবে অপ্রচলিত বাজারেও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের পোশাক খাতের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলছে। এবি নিউজ টেক্সট রিপোর্ট। গাজীপুরের শ্রীপুরে এক্সিস নেটওয়ার্কস লিমিটেডের শ্রমিকরা কারখানার অপারেটরকে মারধরের বিচার ও 12 দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শনিবার 22 মার্চ দুপুর 1:30টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তাদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। বেলা 2:45টায় যান চলাচল স্বাভাবিক হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, অপারেটর মোশাররফ কয়েকদিন অসুস্থ ছিলেন। শৌচাগারে বেশি সময় কাটানোর অভিযোগ তুলে সুপারভাইজার আলামিন তাকে মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত সুপারভাইজার আলামিনের শাস্তির দাবিতে কারখানার প্রায় 2000 শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ফলে তারা দুপুর 1:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সেন্সর নীতির অপপ্রয়োগের মাধ্যমে কন্টেন্ট মুছে ফেলার অভিযোগে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান এক্স। এই মামলা কর্ণাটক রাজ্যের হাইকোর্টে দায়ের করা হয়েছে। 5 মার্চ মামলাটি করা হয়। ইতোমধ্যে একদিন শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তী শুনানির দিন 27 মার্চ নির্ধারণ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, মূল অভিযোগ ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিরুদ্ধে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এক্সের কন্টেন্ট মুছে ফেলার জন্য তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দেশটিতে প্রচলিত সেন্সর নীতিকে পাশ কাটিয়ে অগণিত সরকারি কর্মকর্তাকে বিশেষ ক্ষমতা দিয়েছে। এছাড়াও বলা হয়েছে যে কন্টেন্ট ব্লক করার জন্য গত বছর একটি ওয়েবসাইট চালু করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শারীরিক প্রতিযোগিতা এবং লাতিন ফুটবল পরস্পরের পরিপূরক। দক্ষিণ আমেরিকার দুটি শক্তিশালী দল আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তরুণ আলবিসেলেস্তে ফরোয়ার্ড থিয়েগো আলমাদা একটি চমৎকার গোলে ম্যাচের ফলাফল নির্ধারণ করেন। তবে ম্যাচ জুড়ে হাতাহাতি ও স্লেজিং বিষয়টি আলোচনার সৃষ্টি করে। এর ফলে ইনজুরির সময়ের শেষে আর্জেন্টিনা একটি লাল কার্ড পায়। তবে তারা 1-0 গোলের জয় নিয়ে ফিরছে। আজ শনিবার ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা প্রতিপক্ষের মাঠ সেন্টেনারিও স্টেডিয়ামে খেলেছে। লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ ইনজুরিতে থাকায় আক্রমণ ভাগে হুলিয়ান আলভারেজ ও নিকো গঞ্জালেসদের ভূমিকা নিতে হয়। নির্ধারিত 90 মিনিট শেষে ইনজুরির সময়ে নিকো গঞ্জালেস লাল কার্ড পান। ম্যাচ জুড়ে বল দখলে এগিয়ে ছিল উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা, যদিও এর আগে উরুগুয়ে রক্ষণে সফল ছিল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।